হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞানের আরেকটি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আলোর ব্যতিচারের ক্ষেত্রে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টকে আমরা শর্ট ফর্মে আমরা ওয়াইডিএসি নামে আখ্যায়িত করতে পারি। উনি এই পরীক্ষাটা করেন সর্বপ্রথম 1801 খ্রিস্টাব্দে, এবং এই পরীক্ষার মাধ্যমে উনি দেখতে পান যে আসলে আলোর উপরিপাতনের ফলে সেখানে একটি ব্যতিচার ঝালর সৃষ্টি হয়, এবং এই যে ব্যতিচার ঝালর সৃষ্টি হয় সেটা উনি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখে যান এবং ব্যাখ্যা দিয়ে যান। আমি ফার্স্টে এই এক্সপেরিমেন্টের একটু সেট আপটা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে একটি সোর্স, লাইট সোর্স, যেটা হচ্ছে একবর্ণীয় আলো বা মনোক্রোমাটিক লাইট। একবর্ণীয় আলো মিন্স হচ্ছে যে আমরা তো জানি যে সাদা আলোর মধ্যে আমাদের ভিবজিওর 7টি বর্ণের আলো আছে, এবং প্রত্যেকটা বর্ণের আলোর ওয়েভলেন্থ ডিফারেন্ট ল্যামডা প্রত্যেকটা বর্ণের আলোর জন্য আলাদা আলাদা। তো এর মধ্যে যে কোনো একটি আলো আমরা কনসিডার করতেছি। আমি ধরে নিই, যেহেতু এটা রেড কালার দিয়ে লেখা হয়েছে, আমি ধরে নিই যে এই আলোর যে উৎসটা বা আলোর যে বর্ণটা, সেই আলোর বর্ণটা হচ্ছে লাল বর্ণ। তাহলে লাল বর্ণের শুধুমাত্র এখানে লাল বর্ণের স্পেসিফিক্যালি লাল বর্ণের আলো এখানে ব্যবহার করা হয়েছে, যার কারণে তার ওয়েভলেন্থ হচ্ছে লাল বর্ণের আলোর ওয়েভলেন্থ। সামনে একটা উত্তর লেন্স আমরা ব্যবহার করি, যে এসটাকে যখন ফোকাসে রাখা হয়, এই উত্তর লেন্সের যখন ফোকাসে রাখা হয় সোর্সটাকে, যখন এই সোর্স থেকে নির্গত আলোক রশ্মিগুলি যখন উত্তর লেন্সের উপরে এসে পতিত হয়, তখন সেই আলোক রশ্মিগুলোকে সমান্তরাল ভাবে নিঃসৃত করতে পারবে। এই কারণে আমরা উত্তর লেন্সটা এখানে ব্যবহার করি। উত্তর লেন্সের সামনে এখানে দুটো স্লিট ব্যবহার করা হয়েছে। স্লিট মিন্স হচ্ছে চির। চিরের কিছু বৈশিষ্ট্য আছে। এখানে যে চিরগুলি ব্যবহার করা হয়, সেই চিরগুলি বা স্লিটগুলির প্রতিটার প্রস্থ কম্পারেবল উইথ দ্য ওয়েভলেন্থ অফ লাইট সোর্স। তার মানে আমাদের যে দৃশ্যমান আলো, সেই দৃশ্যমান আলোর ওয়েভলেন্থ আমরা জানি 4000 থেকে 7000 অ্যাংস্ট্রমের মধ্যে। তার মানে এখানে যে চিরগুলি ব্যবহার করা হয়েছে বা চিরগুলি দেওয়া হয়েছে, সেই চিরগুলির প্রস্থ অবশ্যই এই দৃশ্যমান আলোর ওয়েভলেন্থের সাথে কম্পারেবল বা এই দৃশ্যমান আলোর ওয়েভলেন্থের কাছাকাছি। এবং চিরটার মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্বটাকে খুবই কাছাকাছি রাখা হয়, কারণ গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে সুসংগত আলোক উৎস হতে গেলে পরে সেই চিরগুলিকে খুবই সূক্ষ্ম এবং খুবই নিকটে হতে হয়। তাহলে চিরগুলির মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা 1 মিলিমিটার কনসিডার করে নিই, 1 মিলিমিটারের কাছাকাছি। ওকে, ফাইন। এরপর এই স্লিট দিয়ে যখন আলোক রশ্মিগুলি বের হবে, তখন এই আলোক রশ্মিগুলি একটা ব্যতিচার ঝালর তৈরি করবে পর্দার উপর। এই যে পর্দার উপর আমরা একটা ব্যতিচার ঝালর দেখানোর চেষ্টা করেছি। এটা এটা এই যে বোল্ড কালার দিয়ে যেটা, সেটা হচ্ছে আমাদের অন্ধকার অঞ্চল, আর সাদাটা হচ্ছে আলোক অঞ্চল। বোল্ড কালারটা হচ্ছে অন্ধকার অঞ্চল, সাদাটা হচ্ছে আলোক অঞ্চল। সো এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের সেটআপটা। তাহলে এই এক্সপেরিমেন্ট দিয়ে বিজ্ঞানী ইয়াং ব্যতিচার ঝালর সৃষ্টি করেছিলেন, এবং সেটা থেকেই আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বেশ কিছু কম্পোনেন্ট আমরা এখানে ইভালুয়েট করব। যেমন হচ্ছে তাদের ডোরার প্রস্থ, ডোরার ব্যবধান, তারপর কৌণিক ব্যবধান, ইন্টেন্সিটি, তারপর হচ্ছে বিস্তার। এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ওকে, ফাইন। তো একটু ইতিহাস আলোচনা করে নেই যে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আসলে আমাদের একটা নতুন যুগের সূচনা করে দেয়। কিরকম ভাবে, যে 1801 খ্রিস্টাব্দের আগে, যখন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ঠিক আগে আলোকে, তখনকার সময় আলোকে একটা পার্টিকেল হিসেবে সবাই কনসিডার করতো। আমরা দেখেছি যে নিউটনস কর্পাসকুলার থিওরির মাধ্যমে আমরা ফার্স্ট লেকচার আর সেকেন্ড লেকচার আমরা দেখেছি। তখন
লাইটকে কনসিডার করা হইতো একটি পার্টিকেল আকারে, পার্টিকেল। তার মানে তখন পর্যন্ত লাইটের পার্টিকেল নেচারটাকে সবাই জানতো। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে সর্বপ্রথম মানুষ জানে যে লাইট আসলে পার্টিকেল না, লাইট আসলে ওয়েভ। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে সর্বপ্রথম বোঝা যায়। কিভাবে বোঝা যায়? একটা খুব কমন এক্সাম্পল আমি দিই, যে ধরো এখান থেকে কিছু পরিমাণ লাইট স্লিটের উপর পড়লো। এখন লাইট যেহেতু পার্টিকেল, তার অবশ্যই একটা রেক্টিলিনিয়ার প্রপাগেশন হয়ে থাকবে বা সরল রৈখিক ভাবে চলবে, সরল রৈখিক ভাবে চলবে। তার মানে তার প্রপাগেশন যে ওয়েটা সেটা হবে লিনিয়ার, সরল রৈখিক ভাবে চলবে। এখন কথা হচ্ছে যে আলো যদি, কিভাবে বোঝা যায় যে এটা লাইট আসলে পার্টিকেল না, লাইট আসলে ওয়েভ? উনি সর্বপ্রথম এটা প্রুফ করে যান। তো এই যে লাইটটা, উত্তর লেন্স থেকে যে লাইটটা নিঃসৃত হইল, সেই লাইটটা যদি পার্টিকেলই হইতো, তাহলে স্লিটের ভিতর দিয়ে গিয়ে শুধুমাত্র স্লিটের অংশটুকুকেই পর্দার ভিতরে সে আলোকিত করতে পারত। ক্লিয়ার? স্লিটের ভিতর থেকে ভিতর দিয়ে গিয়ে শুধুমাত্র স্লিটের যতটুকু প্রস্থ ছিল ততটুকু প্রস্থই পর্দার মধ্যে আলোকিত করার কথা, বাদ বাকি সমস্ত অঞ্চল অন্ধকার থাকার কথা ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই স্লিটের মাঝখানে যে অবস্ট্যাকলটা আছে, যদি লাইট লিনিয়ার ওয়েতে যেত, তাহলে এই অবস্ট্যাকলের টোটাল যে ছায়াটা, সেই ছায়াটা ওই দুইটা স্লিটের মধ্য দিয়ে নির্গত আলোক রশ্মি দ্বারা যে আলোক অঞ্চল তৈরি হইতো, সেই আলোক অঞ্চলের ভিতরে এই S1 এবং S2 স্লিটের মাঝখানের যে অবস্ট্যাকলটা, সেই অবস্ট্যাকলটার একটা ছায়া ওই দুইটা আলোক উজ্জ্বল অঞ্চলের মাঝামাঝি পড়তো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই S1 এবং S2 স্লিটের মাঝে যে জায়গাটুকুর কারণে পর্দার উপর ছায়া তৈরি হওয়ার কথা ছিল, সেখানেও আলোক উজ্জ্বল অঞ্চল তৈরি হয়। আলো যদি পার্টিকেল হতো, তাহলে ওই অঞ্চলটুকুতে, এই যে S1 এবং S2 মাঝখানের অঞ্চলটুকুতে পর্দার উপর অন্ধকারাচ্ছন্ন অঞ্চল তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেছে ওই অন্ধকারাচ্ছন্ন অঞ্চলটুকুর মাঝেও আলোক উজ্জ্বল অঞ্চল বিস্তার লাভ করে। যার কারণে এখান থেকে বিজ্ঞানী ইয়াং সর্বপ্রথম বুঝতে পারেন যে না, আলো পার্টিকেল না, আসলে লাইট হচ্ছে ওয়েভ। আর কথা হচ্ছে, আলো পার্টিকেল আকারে কখন ক্রিয়া করে? আলো পার্টিকেল আকারে ক্রিয়া করে যখন আমরা বড় কোনো ডিভাইস আমরা কনসিডার করি, যেমন লেন্স, যেমন প্রিজম, সেগুলোর ক্ষেত্রে আলো পার্টিকেল রূপে ক্রিয়া করে। যখন হচ্ছে আমরা রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট আমরা চিন্তা করি, তখন কিন্তু আলোর কণা ধর্ম নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু এখানে আলোর তরঙ্গ ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। তো 1801 সালের পর একটা নতুন যুগের সূচনা হয়, যেখানে মানুষজনের ধারণাই টোটাল চেঞ্জ হয়ে যায় যে আলো আসলে পার্টিকেল না, আলো আসলে ওয়েভ। কিভাবে? যেমন ধরো এখান থেকে যে আলোটা নিঃসৃত হচ্ছে, ধরো আলোটা নিঃসৃত হচ্ছে ক্রেস্ট, ট্রাফ, ক্রেস্টের সাথে, তারপর ট্রাফের সাথে, তারপর আবার ক্রেস্টের সাথে, আবার ট্রাফের সাথে, আবার ক্রেস্টের সাথে। তার মানে এই যে আলোটা যখন বিস্তার লাভ করতেছে, তখন আলোটা ছড়িয়ে যাচ্ছে এই স্লিটের মধ্য দিয়ে যখন যাচ্ছে, তখন আলোটা ডিফ্র্যাক্টেড হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখবো ডিফ্র্যাকশনে আমরা দেখবো। তো আলোটা যখন ছড়িয়ে যাচ্ছে, তখন আলোটা বিভিন্ন দিক বরাবর ছড়িয়ে যাচ্ছে। তখন ওই ছড়ানো আলোগুলির উপরিপাতনের ফলে কোনো জায়গাতে আলোক উজ্জ্বল অঞ্চল তৈরি হয়, কোনো জায়গাতে অন্ধকারাচ্ছন্ন অঞ্চল তৈরি হয়। তার মানে যখন তারা সমদশা মিলিত হচ্ছে, তখন গঠনমূলক ব্যতিচারের কারণে সেখানে আলোক উজ্জ্বল অংশ তৈরি হচ্ছে, আবার
ধ্বংসাত্মক ব্যতিচারের কারণে সেখানে অন্ধকারাচ্ছন্ন অংশের তৈরি হয়, সেটা কিনা আমরা পূর্ববর্তী লেকচারে আমরা বিস্তারিত আলোচনা করে আসছি। সো এই লেকচারটা দেখার পূর্বে তোমরা অবশ্যই এর ঠিক আগের লেকচারটা, তার মানে তোমাদের ভিডিও নাম্বার 7 and 8 এগুলা একটু দেখে আসবা, না হলে পরে এই লেকচারটা আসলে আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবো না। সো আমাদের আগের লেকচারগুলি একটু অবশ্যই দেখতে হবে। সো এই হচ্ছে ইয়ং এর দিচির পরীক্ষার বিশাল একটা সফলতা, যে আলো তখন পর্যন্ত চিন্তা করা হইতো, ধারণা করা হইতো যে আলো হচ্ছে পার্টিকেল, কিন্তু ইয়ং এর দিচির পরীক্ষার পর আসলে ধারণাটা টোটালি চেঞ্জ হয়ে যায়। তখন চিন্তা করা হয় যে না, আলো আসলে একটা ওয়েভ, এবং এই ওয়েভগুলির, এই তরঙ্গগুলির উপরিপাতনের ফলে সমদশা অথবা বিপরীত দশা উপরিপাতনের ফলে যথাক্রমে সেখানে উজ্জ্বল আলো এবং অন্ধকার অংশের তৈরি হয়। তো এই ছিল ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের হচ্ছে ইতিহাস। আমরা প্র্যাকটিক্যালি এই ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা আমরা দেখতে পারি। সেটা কিভাবে, সবার বাসায় মোটামুটি লেজার লাইট থাকে, যেহেতু বলা হয়েছে মনোক্রোমাটিক লাইট। আমরা জানি যে লেজার লাইটগুলির ক্ষেত্রে সেগুলি মনোক্রোমাটিক লাইট হয়। লেজার লাইট থাকে, আর হচ্ছে কোন একটা কাঁচ পাত, ধরো একটা কাঁচ পাত, সেই স্বচ্ছ একটি কাঁচ পাত, সেই স্বচ্ছ কাঁচ পাতের মধ্যে ধরো মোমবাতি বা হারিকেন দ্বারা একটা পাশ তুমি একটা কালির একটা প্রলেপ লাগিয়ে নেওয়ার পর সেখানে খুবই সূক্ষ্ম স্লিট, কারণ স্লিটগুলির লেন্থ কিন্তু তুমি দেখেছো, প্রস্থগুলি দেখা যাচ্ছে যে 4000 থেকে 7000 অ্যাংস্ট্রমের মধ্যে। তার কারণ হচ্ছে যে সেটা আমরা যে মনোক্রোমাটিক লাইটটা ব্যবহার করতেছি, সেই মনোক্রোমাটিক লাইটের সাথে ডেফিনেটলি সেটা কম্পারেবল হইতে হবে। এবং সেই ইসের উপর, সেই কালির প্রলেপযুক্ত কাঁচপাতের উপর তুমি ধরো কোনো একটি কাঠি দ্বারা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা স্লিট তুমি কনসিডার করে নাও, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। আমি একটু চিত্র এঁকে দেখানোর চেষ্টা করি, তোমরা হচ্ছে প্র্যাকটিক্যালি এটা বাসায় করতে পারবা। ধরো এটা হচ্ছে কালির প্রলেপযুক্ত কোনো একটা কাঁচপাত, কালির প্রলেপযুক্ত কোনো একটা কাঁচপাত। তুমি কি করলা, সেখান থেকে ওই কাঠি দ্বারা এখানে একটা স্লিট এবং এর খুব কাছাকাছি তুমি আরেকটা স্লিট কনসিডার করে নাও। দেখো এই দুটো অংশ ব্যতীত বাদ বাকি অংশটুকু কিন্তু কালি দ্বারা প্রলেপযুক্ত। তার মানে কি, এরা আলোটাকে নিঃসৃত হতে স্লিট রূপে কাজ করবে। এরপর তুমি ঘরের লাইট বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার পর এই স্লিটের উপর যখন তুমি মনোক্রোমাটিক লাইট যখন তুমি দিবে, মনোক্রোমাটিক লাইট যখন তুমি এটার এই স্লিটের উপর যখন তুমি দিবে, তখন দেখা যাবে যে এই লাইট বন্ধ করে দেওয়ার পরে যে দেয়ালের পর্দা আছে, সেই দেয়ালের পর্দার মধ্যে এরকম উজ্জ্বল আলো, অন্ধকার আলো, এরকম ব্যতিচার ঝালর তৈরি হবে, ব্যতিচার ঝালর তৈরি হবে। ইচ্ছা করলে পরে তোমরা বাসায় এটা খুব ইজিলি এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। যাই হোক, তো আমরা এই ছিল ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ইতিহাস এবং এটার সফলতাটা। এবং ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা বিজ্ঞানী ইয়াং বর্তমান যুগে খুবই নিউটন বা আইনস্টাইনের থেকে তার অবদান কোনোভাবেই কম না, কারণ এই এক্সপেরিমেন্টের মাধ্যমেই কোয়ান্টাম মেকানিক্সের ধারণা তৈরি হয়। এটা আমরা আস্তে 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 দেখতে পারবো। তো আমরা একটু দেখে নিই যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের আসলে আমাদের কার্যকারিতাগুলি কি কি। তো এটা এখন মুছে দিই। আমরা এখন ইয়ং এর দ্বিতীয় পরীক্ষাটা নিয়ে আমরা একটু আলোচনা করব। একটু খেয়াল করে দেখো, আমরা একটু চিত্রটার দিকে তাকাই। এটা হচ্ছে একটা সোর্স, যেটাকে বলা হয় মনোক্রোমাটিক সোর্স বা একবর্ণী আলো। একবর্ণী আলো, এই আলোটা যখন লেন্সের উপর পড়তেছে তখন
আমি এই সোর্সটাকে এই উত্তর লেন্সের ফোকাসে স্থাপন করেছি, যেন আলোটা লেন্সের উপর পড়ার পরে আলোক রশ্মিগুলি লেন্স থেকে সমান্তরালভাবে নির্গত হয়ে যায়। তো সমান্তরালভাবে নির্গত হওয়ার পরে এই আলোক রশ্মিগুলি S1 এবং S2 স্লিটের উপর পড়ছে। S1 এবং S2 এর মধ্যকার যে দূরত্ব, সেই মধ্যকার দূরত্বটা হচ্ছে ডি, স্মল ডি মিলিমিটার রেঞ্জে, এবং S1 এবং S2 এর মূল মধ্যবিন্দুকে আমরা কিউ দ্বারা কনসিডার করি। এরপর এখান থেকে ক্যাপিটাল ডি দূরত্বে আমরা পর্দাটা স্থাপন করেছি, যে ক্যাপিটাল ডি দূরত্বটা হচ্ছে মিটার রেঞ্জে, এবং পর্দার উপর ও বিন্দুতে আমাদের একটি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সংঘটিত হয়েছে। কেন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সংঘটিত হয়েছে সেটা আমরা দেখব। তো এখানে আমরা দুইটা অ্যাজাম্পশন করে নিছি, দুইটা জিনিস আমরা ধরে নিছি। একটা হচ্ছে অ্যাজাম্পশন নাম্বার 1, সেটা হচ্ছে ক্যাপিটাল ডি ইজ মাস গ্রেটার দ্যান স্মল ডি। কারণ ক্যাপিটাল ডিটা হচ্ছে মিটার রেঞ্জে, যে স্লিট থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার বা 1 মিটারের কাছাকাছি বা 1 মিটার থেকে একটু বেশি ধরে নেওয়া হয়, আর স্মল ডিটা হচ্ছে মিলিমিটার রেঞ্জে। সো ক্যাপিটাল ডি ইজ মাস গ্রেটার দ্যান স্মল ডি, কারণ ক্যাপিটাল ডিটা হচ্ছে মিটার রেঞ্জে আর স্মল ডিটা হচ্ছে মিলিমিটার রেঞ্জে। ওকে ফাইন। অ্যাজাম্পশন 2 তে আমরা কি দেখতেছি? অ্যাজাম্পশন 2 তে আমরা দেখতেছি যে স্মল ডি ইজ মাস গ্রেটার দ্যান ওয়েভলেন্থ অফ মনোক্রোমাটিক লাইট। কারণ স্মল ডিটা হচ্ছে মিলিমিটার রেঞ্জে আর ল্যামডাটা হচ্ছে অ্যাংস্ট্রম রেঞ্জে, কারণ আমরা জানি যে 4000 থেকে 7000 অ্যাংস্ট্রমের মধ্যে। সো 4000 থেকে 7000 অ্যাংস্ট্রমের মধ্যে যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ওয়েভলেন্থের রেঞ্জ হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস ধরো 4000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 অ্যাংস্ট্রম। সো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। তার মানে স্মল ডিটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার রেঞ্জের, আর হচ্ছে ল্যামডাটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার রেঞ্জের। সো ডি ইজ মাস গ্রেটার দ্যান ল্যামডা। এই দুইটা জিনিস আমরা অবশ্যই এখানে অ্যাজুম করে নেব, না হলে পরে আমাদের এক্সপেরিমেন্টটা ফুলফিল হবে না। সো একটু খেয়াল করে দেখো, এস থেকে যখন আলোক রশ্মি লেন্সের উপর পড়েছে, তখন ফার্স্টে আমরা যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে S1 এবং S2 থেকে আলোক রশ্মি আসলো, আসার পর তারা তো ডিফ্র্যাক্টেড হয়ে যাবে, তাই না? ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়ার মধ্যে আমরা বিভিন্ন জায়গাতে উজ্জ্বল আলো, অন্ধকার আলো, উজ্জ্বল আলো, অন্ধকার আলো, তার মানে আমরা একটা ব্যতিচার ঝালর দেখতে পারবো। তো প্রথম কন্ডিশনটা হচ্ছে যে S1 থেকে আলোক রশ্মি এবং S2 থেকে আলোক রশ্মি সর্বপ্রথম যদি ও বিন্দুতে গিয়ে মিলিত হয়, একটু খেয়াল করে দেখো, কিউ বিন্দুটা যদি S1 এবং S2 এর মধ্যবিন্দু হয়, ন্যাচারালি কিউ বিন্দু সমান্তরাল যে ও বিন্দুটা, সেই ও বিন্দুটাও S1 এবং S2 মধ্যবিন্দু আকারে আমরা কনসিডার করতে পারি। এবং S1 থেকে নির্গত আলোক রশ্মি যখন ও বিন্দুতে যাবে, S2 থেকে নির্গত আলোক রশ্মি যখন ও বিন্দুতে যাবে, তখন এদের মধ্যে কিন্তু কোনো পথ পার্থক্য থাকবে না, কারণ কিউটা হচ্ছে S1 এবং S2 এর মধ্যবিন্দু। কিউ হচ্ছে S1 S2 এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু S1 হচ্ছে, কিউ হচ্ছে S1 এবং S2 এর মধ্যবিন্দু। তার মানে আমরা বলতে পারি S1O সমান সমান S2O লেখা যায়। যদি হয় তাহলে এই S1O এবং S2O এর মধ্যে কিন্তু কোনো পথ পার্থক্য নাই। যেহেতু কোনো পথ পার্থক্য নাই, তার মানে তাদের মধ্যে কোনো দশা পার্থক্যও থাকবে না। যেহেতু তাদের মধ্যে কোনো দশা পার্থক্য থাকবে না, আর যদি দশা পার্থক্য না থাকে, দুইটা আলোক উৎস থেকে নিঃসৃত তরঙ্গদ্বয়ের মধ্যে যদি কোনো দশা পার্থক্য না থাকে, তাহলে সেখানে অবশ্যই গঠনমূলক ব্যতিচারের তৈরি হবে, এবং এই গঠনমূলক ব্যতিচারের জন্য এই ও বিন্দুটা অবশ্যই উজ্জ্বল বিন্দুর তৈরি করবে। এই কারণে এটাকে বলা হয় সেন্ট্রাল ব্রাইট। এই কারণে এটাকে বলা হয় সেন্ট্রাল ব্রাইট। যেহেতু এদের মধ্যে কোনো কি নাই, এদের মধ্যে কোনো পথ পার্থক্য নাই, তার মানে ও বিন্দুর জন্য
ও বিন্দুর জন্য S1O সমান সমান S2O, তার মানে তাদের মধ্যে কোনো পথ পার্থক্য শূন্য, যার কারণে সেখানে দশা পার্থক্য শূন্য, তার মানে আমি পথ পার্থক্যটাকে যদি ডেলেক্স ধরি, ডেলেক্স পথ পার্থক্য, দশা পার্থক্যটা যদি 5 হয়, 5 হচ্ছে দশা পার্থক্য, পথ পার্থক্য শূন্য, দশা পার্থক্য শূন্য, তার মানে সেখানে কি তৈরি হবে? গঠনমূলক ব্যতিচার তৈরি হবে এবং ও বিন্দুটা হবে অবশ্যই কিরকম বিন্দু? উজ্জ্বল বিন্দু। এবং উজ্জ্বল বিন্দু যদি হয়, এটাকে বলা হয়, এই কারণে যেহেতু এটা সেন্টারে অবস্থিত, যার কারণে এটাকে বলা হয় সেন্ট্রাল ব্রাইট, এটা হচ্ছে ও বিন্দুর জন্য। ওকে, এরপর আমরা চলে যাব অন্য একটা বিন্দুতে আসলে কি ধরনের কন্ডিশন সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি ধরে নেই এখন আমরা পর্দার উপর পি বিন্দুর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা আলোচনা করব, কারণ আলোক রশ্মিগুলোতে ছড়িয়ে যাচ্ছে না, এই স্লিটের উপর পরে আলোক রশ্মিগুলি ছড়িয়ে যাচ্ছে। এই ছড়িয়ে যাওয়ার ফলে আলোক রশ্মিগুলি ও বিন্দুতে গিয়েও মিলিত হবে, আলোক রশ্মিগুলি পি বিন্দুতে গিয়েও মিলিত হবে, আলোক রশ্মিগুলি আরো অন্যান্য বিন্দুতে গিয়েও কিন্তু মিলিত হবে, যার কারণে কিন্তু ব্যতিচার জাল তৈরি হবে। এখন মিলিত কিভাবে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে যে আসলে সেখানে কি গঠনমূলক ব্যতিচার হবে না ধনসাত্মক ব্যতিচার হবে, সেটা ডিপেন্ড করবে তারা কিভাবে মিলিত হয়েছে, তারা কি সমদশায় মিলিত হয়েছে না বিপরীত দশায় মিলিত হয়েছে, এটা টোটালি ডিপেন্ড করবে আমাদের তারা কিভাবে মিলিত হয়েছে। যদি সমদশায় মিলিত হয় তাহলে গঠনমূলক ব্যতিচারের জন্য উজ্জ্বল বিন্দু, আর যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে ধনসাত্মক ব্যতিচারের জন্য অন্ধকার বিন্দুর সৃষ্টি হবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে এখন এই পি বিন্দুতে আমরা দেখব যে সেখানে পি বিন্দুটা উজ্জ্বল হওয়ার শর্তগুলি কিরকম, পি বিন্দুটা অন্ধকার হওয়ার শর্তগুলি কিরকম, সেটা আমরা একটু ভেরিফাই করার চেষ্টা করব। আমি ধরে নিই S1 থেকে আলোক রশ্মি S1 থেকে আলোক রশ্মি পি বিন্দুতে গেল এবং S2 থেকে আলোক রশ্মি পি বিন্দুতে গেল। এখন S1 থেকে নির্গত আলোক রশ্মি এবং S2 থেকে নির্গত আলোক রশ্মি পি বিন্দুতে যদি তারা সমদশায় মিলিত হয় তাহলে সেক্ষেত্রে পি বিন্দুটা উজ্জ্বল হবে, আর যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে সেক্ষেত্রে পি বিন্দুটা অন্ধকার বিন্দু হবে। এখন ওকে ফাইন, এক্ষেত্রে একটু খেয়াল করি আমরা S1 থেকে ও বিন্দু পর্যন্ত দূরত্ব এবং S2 থেকে ও বিন্দু পর্যন্ত দূরত্ব সমান বিধায় সেখানে তাদের মধ্যে কোনো পথ পার্থক্য নাই, তার মানে সেখানে তাদের মধ্যে কোনো দশা পার্থক্য নাই। ওকে, আচ্ছা, কিন্তু পি বিন্দুর ক্ষেত্রে S1P এবং S2P এদের মধ্যে অবশ্যই একটা পথ পার্থক্য বিদ্যমান, কথা ক্লিয়ার? কারণ এখানে S1 থেকে পি বিন্দুর দূরত্ব এবং S2 থেকে পি বিন্দুর দূরত্ব অবশ্যই সমান না, তার মানে পি বিন্দুর জন্য S1P is not equals to S2P। তাহলে কোন দূরত্বটা বড়? S2P is greater than S1P
ওকে, তার মানে তাদের মধ্যে পথ পার্থক্য হলো ডেল এক্স ইকুয়ালস টু S2P মাইনাস S1P। আমরা পথ পার্থক্যটাকে ডেল এক্স কনসিডার করে নিলাম। এখন কথা হচ্ছে পথ পার্থক্যটাকে আমরা কিভাবে কনসিডার করে নিব। পথ পার্থক্যটা আমরা চিত্রের মাধ্যমে কিভাবে দেখাবো, একটু খেয়াল করে দেখো। পথ পার্থক্যটা আমরা চিত্রের মাধ্যমে কিভাবে দেখাবো। আমরা ধরে নিই একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে P। S1 এবং S2 যেহেতু খুবই কাছাকাছি, যাদের মধ্যকার দূরত্ব আমি ধরে নিই 1 মিলিমিটার, এটা হচ্ছে 1 মিটার, 1 মিটার। ওকে, এটা হচ্ছে 1 মিটার এবং ওকে, আচ্ছা, তাহলে তাদের মধ্যকার পথ পার্থক্য হচ্ছে S2P ডেল এক্স ইকুয়ালস টু S2P মাইনাস S1P। তাদের মধ্যকার পথ পার্থক্য হচ্ছে S2P মাইনাস S1P। একটু খেয়াল করে দেখো, পথ পার্থক্য নির্ণয় করার একটা সিস্টেম হচ্ছে আমরা P কে কেন্দ্র করে S1P এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ কনসিডার করি। একটা বৃত্তচাপ কনসিডার করি, আমি ধরে নিই বৃত্তচাপ করেছি এটা। ওকে, একটা বৃত্তচাপ কনসিডার করি। যেহেতু আমাদের S1 এবং S2 এর মধ্যকার যে দূরত্ব, সেই মধ্যকার দূরত্ব যেহেতু খুবই ক্ষুদ্র, তার মানে এবং এদের মধ্যকার দূরত্ব যেহেতু 1 মিটার, এদের মধ্যকার দূরত্ব যেহেতু 1 মিটার, d ইকুয়ালস টু 1 মিটার, তার মানে 1 মিটার দৈর্ঘ্যের কোন একটি বৃত্তের মধ্যে আমি যদি খুবই ক্ষুদ্র 1 মিলিমিটার প্রস্থের একটি বৃত্তচাপ কনসিডার করি, তাহলে এটার ই হচ্ছে 1 মিটার, এটার ই হচ্ছে 1 মিটার। ওকে, এবং এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা আমাদের কাছে অলমোস্ট একটি সরলরেখার মতো মনে হবে। ক্লিয়ার? অলমোস্ট একটি সরলরেখার মতো মনে হবে। এবং আমরা যদি একটা স্পর্শক কল্পনা করি, তাহলে ব্যাসার্ধের সাথে ডেফিনেটলি এটা কি হবে? এটা লম্ব হবে। ওকে, ফাইন। তাহলে এখানেও আমরা যে বৃত্তচাপটা কল্পনা করছি, সেই বৃত্তচাপটা যেহেতু এর দৈর্ঘ্য আমাদের ব্যাসার্ধ অলমোস্ট 1 মিটারের কাছাকাছি, এবং এটা যেহেতু একটি বিরাট বৃত্ত, সেই বৃত্তের খুবই ক্ষুদ্র একটি অংশ 1 মিলিমিটারের কাছাকাছি যদি আমরা একটা খুবই ক্ষুদ্র একটি অংশ কনসিডার করি, তাহলে সেটা আমাদের কাছে অবশ্যই কিরকম মনে হবে? আমাদের কাছে অবশ্যই সরল রৈখিক মনে হবে। এবং এই যে স্পর্শকটা, এই স্পর্শকটা অবশ্যই ব্যাসার্ধের সাথে কিভাবে থাকবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। কথা ক্লিয়ার? 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। ভেরি গুড। তার মানে এটা ব্যাসার্ধের সাথে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তাহলে এই যে এটা যদি ব্যাসার্ধ আর হয়, এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এতটুকু যে লেন্থ, সেই লেন্থটুকুই হচ্ছে S2P মাইনাস S1P সমান সমান ডেল এক্স। কথা ক্লিয়ার কিনা? দেখ কি করলাম,
পি কে কেন্দ্র করে S1 P এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ কনসিডার করলাম, যেহেতু এটার ব্যাসার্ধ অনেক বড় এবং বৃত্তচাপের লেন্থ যেহেতু খুব ছোট, তার মানে সেটা অবশ্যই আমাদের কাছে একটা স্ট্রেট লাইনের মতো মনে হবে, এবং এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা অবশ্যই ব্যাসার্ধের সাথে লম্ব হবে। তাহলে এটাও ব্যাসার্ধ S1 P, এটাও ব্যাসার্ধ, আমি এটাকে নামকরণ করি, আমি ধরে নিই টি, ধরে নিলাম টি। তার মানে তুমি বলতে পারো যে S1 P সমান সমান PT ইকুয়ালস টু R। তাহলে এই ব্যাসার্ধের বাইরে যে অংশটুকু আছে সেই অংশটুকুই হচ্ছে আমাদের কি পথ পার্থক্য ডেল এক্স, সেই অংশটুকুই হচ্ছে আমাদের পথ পার্থক্য ডেল এক্স, সেই অংশটুকুই হচ্ছে আমাদের পথ পার্থক্য ডেল এক্স। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে যেহেতু এই দুইটা উৎস থেকে নিঃসৃত তরঙ্গের যেহেতু পথ পার্থক্য আছে, তার মানে ডেফিনেটলি তাদের মধ্যে একটা দশা পার্থক্য থাকবে, তাদের মধ্যে অবশ্যই একটা দশা পার্থক্য থাকবে। আমরা S1 থেকে নিঃসৃত তরঙ্গের যে সমীকরণ, সেই সমীকরণটাকে আমরা y1 সমান সমান a sin 2π/λ vt কনসিডার করি, এবং S2 থেকে নিঃসৃত যে তরঙ্গ সেটার সমীকরণটাকে আমরা y2 সমান সমান a sin 2π/λ vt, যেহেতু পথ পার্থক্য আছে তার মানে vt প্লাস ডেল এক্স, এগুলি আমরা তরঙ্গতে আলোচনা করেছি বিস্তারিতভাবে। y1 এবং y2 তরঙ্গদ্বয়ের মধ্যে অবশ্যই তাদের মধ্যে একটা দশা পার্থক্য আছে, এবং ডেফিনেটলি তাদের মধ্যে একটা পথ পার্থক্য আছে, এবং পথ পার্থক্যটা হচ্ছে ডেল এক্স। তার মানে S1 থেকে নিশ্চিত তরঙ্গের যদি সমীকরণ a sin 2π/λ vt হয়, তাহলে S2 থেকে নিশ্চিত তরঙ্গের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব তার থেকে ডেল এক্স পরিমাণ বেশি, যার কারণে vt প্লাস ডেল এক্স আমরা কনসিডার করেছি। কথা ক্লিয়ার? ফাইন। এখন আসো আমরা এখান থেকে একটু থিটার পরিমাণটা আমরা একটু মেজার করার চেষ্টা করি। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা চিত্রটা আবার আঁকবো, একটু বড় করে আঁকার চেষ্টা করি, কারণ থিটা দেখাতে হবে। ওকে, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে বিন্দু, এটা ছিল R, এটা ছিল R, ওকে। দেখো একটু খেয়াল করে দেখো, তাহলে S1 থেকে P এবং S2 থেকে P দূরত্ব যেহেতু সমান না, তার মানে তাদের মধ্যে অবশ্যই একটা পথ পার্থক্য আছে। সেই পথ পার্থক্যটা হচ্ছে ডেল এক্স। ডেল এক্সটাকে আমরা কিভাবে নির্ণয় করবো সেটা পূর্ববর্তী চিত্র থেকে আমরা দেখে নিচ্ছি। ওকে, এখন ধরে নিই যে এই কোণটা হচ্ছে থিটা। ওকে, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, সো ডেফিনেটলি আমার এটাও 90 ডিগ্রি। আর একটু ছোট করে নিই, এটা হচ্ছে আমার থিটা।
এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আমার থিটা। এটা হচ্ছে আমার থিটা। একটু খেয়াল করে দেখো, একটু কেয়ারফুলি খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার থিটা। এটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি হয় মানে এটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটার পরিমাণ কত? এই কোণটার পরিমাণ হচ্ছে 90 মাইনাস থিটা। ওকে, এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা আবার 90 ডিগ্রি, তার মানে এই কোণটার পরিমাণ কত? এই কোণটার পরিমাণ আবার থিটা। কথা কি ক্লিয়ার? একটু খেয়াল করে দেখো, আমি ধরে নেই S2 S1T হচ্ছে থিটা। এটা যদি থিটা হয়, টি কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হওয়া মানে এটা 90 ডিগ্রি হওয়া, এটা 90 ডিগ্রি হলে পরে তাহলে তার থার্ড অ্যাঙ্গেলটা কি হবে? 90 মাইনাস থিটা। কথা ক্লিয়ার? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওই হিসাব করে এটা 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয়, এই টোটাল কোণটা আবার 90 ডিগ্রি। এই যে এই টোটাল কোণটা আবার 90 ডিগ্রি। তাই টোটাল কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে ডেফিনেটলি আমার এই কোণটা হবে থিটা। তাহলে এটা আমরা একটু চিত্রে দিয়ে নিই। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। ওকে, ক্লিয়ার? গুড। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখন ডেল এক্স এর মানটা একটু নির্ণয় করার চেষ্টা করি। ডেল এক্স কতটুকু? এতটুকু হচ্ছে ডেল এক্স, এতটুকু হচ্ছে ডেল এক্স। তাহলে ওইটা যদি ডেল এক্স হয়, তাহলে আমরা এখান থেকে সাইন থিটা সমান সমান কি লিখতে পারি? সাইন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। কোন ত্রিভুজ থেকে? S1T S2 ত্রিভুজ থেকে, S1T S2 ত্রিভুজ থেকে সাইন থিটা ইকুয়ালস টু কত? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? লম্ব হচ্ছে ডেল এক্স। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে S1 S2। তাহলে S1 এবং S2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, তার মানে হচ্ছে ডেল এক্স ডিভাইডেড বাই d। তার মানে কি লেখা যায়? ডেল এক্স ইকুয়ালস টু d সাইন থিটা। ডেল এক্স ইকুয়ালস টু d সাইন থিটা। ওকে, তার মানে S1P এবং S2P এর মধ্যকার যে পথ পার্থক্য ডেল এক্স, সেই ডেল এক্সটা হচ্ছে d সাইন থিটার সমান। এটাই হচ্ছে আমাদের পথ পার্থক্য। পথ পার্থক্য S2P মাইনাস S1, এটাই হচ্ছে আমাদের পথ পার্থক্য S2P মাইনাস S1P। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এখন আমরা চলে যাই, যেহেতু আমরা পথ পার্থক্য বের করে ফেলছি, এখন আমরা প্রিভিয়াস লেকচার অনুসারে আমরা জানি যে পি বিন্দুটা যদি উজ্জ্বল বিন্দু হয়, পি বিন্দু যদি উজ্জ্বল বিন্দু হয়, তাহলে কি হবে? পথ পার্থক্য যেটা, সেটা হচ্ছে n ল্যামডার সমান। কারণ উজ্জ্বল বিন্দু হওয়া সত্ত্বেই হচ্ছে পথ পার্থক্যটা ল্যামডার সরল গুণিতক হবে। আমরা গত লেকচারে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে আসছি। সো ডেল এক্স সমান সমান n ল্যামডা, যেখানে n এর মান কত? n হচ্ছে 0 1 2 ডট ডট ডট। n ইকুয়ালস টু 0 এর জন্য কোনটা? n ইকুয়ালস টু 0 এর জন্য আমাদের সেন্ট্রাল ব্রাইট, যেটা আমরা ও বিন্দুতে পেয়েছি, তাই না? কারণ তাদের মধ্যে কোনো পথ পার্থক্য নাই। যেহেতু পথ পার্থক্য নাই, তার মানে সেটা সেন্ট্রাল ব্রাইটের জন্য। আমরা ধরে নেই পি বিন্দুটা হচ্ছে প্রথম উজ্জ্বল বিন্দু। তাহলে পি বিন্দু যদি প্রথম উজ্জ্বল বিন্দু হয়, তাহলে n সমান সমান 1 এর জন্য কি হবে? n ইকুয়ালস টু 1 এর জন্য হবে ডেল এক্স সমান সমান ল্যামডা। তার মানে পথ পার্থক্যটা হচ্ছে ল্যামডা সমান। তাহলে এখন আমরা এটা একটু মেজার করার চেষ্টা করি। চিত্রটা আমরা আবার মুছে দিই। এখন আমরা একটু এটা মেজার করার চেষ্টা করি।
বিন্দুর জন্য এটা এখন দরকার নেই। ওকে, তাহলে একটু মনোযোগ সহকারে খেয়াল করো। P is 1 is 2 theta del x t। তাহলে একটু খেয়াল করার চেষ্টা করো পথ পার্থক্য। পি বিন্দুটা তখনই উজ্জ্বল হবে যখন পি বিন্দুটার, আমি যদি ফার্স্ট ম্যাক্সিমা ধরি, প্রথম উজ্জ্বল বিন্দু বা ফার্স্ট ম্যাক্সিমা, প্রথম উজ্জ্বল বিন্দু বা ফার্স্ট ম্যাক্সিমা, প্রথম উজ্জ্বল বিন্দু বা ফার্স্ট ম্যাক্সিমা, এর জন্য আমি পি বিন্দুটাকে যদি পি বিন্দুটাকে যদি আমি ফার্স্ট ম্যাক্সিমা ধরি, তাহলে একটু খেয়াল করে দেখো এখানে যে পথ পার্থক্যটা আছে সেই পথ পার্থক্যটা কার সমান হবে? ল্যামডার সমান হবে। তার মানে S1 থেকে নিঃসৃত যে তরঙ্গ, S1 থেকে নিঃসৃত তরঙ্গ পি বিন্দু পর্যন্ত গিয়েছে, S2 থেকে নিঃসৃত তরঙ্গও পি বিন্দু পর্যন্ত যাবে, কিন্তু তাদের মধ্যকার যে পথ পার্থক্যটা ছিল সেই পথ পার্থক্যে সে একটা একক তরঙ্গ দৈর্ঘ্য রেখে যাবে। এরপর গিয়ে তারা কি তৈরি করবে? পরস্পরের সাথে যেহেতু উজ্জ্বল বিন্দু, তার মানে তাদের মধ্যে কি তৈরি হবে? একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হওয়ার ক্ষেত্রে জন্য কি দরকার? তাদের মধ্যকার যে পথ পার্থক্য, সেই পথ পার্থক্যে সে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য রেখে চলে যাবে। এই যে এটা হচ্ছে তার পথ পার্থক্য ডেল এক্স সমান সমান ল্যামডা। এটা হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমার জন্য। তাহলে ফার্স্ট ম্যাক্সিমার জন্য তাহলে ফার্স্ট ম্যাক্সিমা বা প্রথম উজ্জ্বল বিন্দুর জন্য ডেল এক্স হচ্ছে ল্যামডা সমান। যখন দ্বিতীয় উজ্জ্বল বিন্দুতে যাবে সেকেন্ড ম্যাক্সিমার জন্য ডেল এক্স সমান সমান, তাহলে কি হবে? তখন n ইকুয়ালস টু 2, এটা হচ্ছে n ইকুয়ালস টু 1 এর জন্য, তখন n ইকুয়ালস টু 2, তার মানে 2 ল্যামডা। যখন n ইকুয়ালস টু 2, যখন 2 ল্যামডা হবে তখন কি হবে? তখন সে এই পথ পার্থক্যে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য রেখে যাবে? 2টা তরঙ্গ দৈর্ঘ্য রেখে যাবে। এই যে এরকম 2টা তরঙ্গ দৈর্ঘ্য এখানে, তার মানে এখানে এখন কি? এখানে এখন 2 ল্যামডা। যখন সে থার্ড ম্যাক্সিমা তৈরি করবে তখন ডেল এক্স সমান সমান কত হবে? 3 ল্যামডা। যখন n ইকুয়ালস টু 3, তার মানে সেখানে এখন কয়টা তরঙ্গ দৈর্ঘ্য রেখে যাবে? সে এখন 3টা তরঙ্গ দৈর্ঘ্য রেখে যাবে। 3টা তরঙ্গ দৈর্ঘ্য রেখে গেছে, তার মানে সেখানে এখন কত? 3 ল্যামডা। ইজ ইট ক্লিয়ার? এরকম করতে যখন সে n-তম ম্যাক্সিমা তৈরি করবে তখন ডেল এক্স হবে n ল্যামডার সমান। তার মানে পথ পার্থক্য হচ্ছে n ল্যামডার সমান। কথা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে উজ্জ্বল বিন্দুর শর্ত।
তার মানে পথ পার্থক্যটা যদি ল্যামডার সরল গুণিতক হয়, তার মানে n সমান সমান 0 1 2 ডট ডট ডট, পথ পার্থক্যটা যদি ল্যামডার সরল গুণিতক হয় তাহলে শুধুমাত্র সেখানে উজ্জ্বল বিন্দু সৃষ্টি করবে। এখন আসো এই যে উজ্জ্বল বিন্দু তৈরি করলো সেটা সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে বা সেন্ট্রাল ব্রাইট থেকে কত দূরত্ব অবস্থান করতেছে। আমি ধরে নিই পি বিন্দুটা সেন্ট্রাল ব্রাইট থেকে ধরে নেই সে xn দূরত্ব অবস্থান করতেছে। পি বিন্দুটা সেন্ট্রাল ব্রাইট থেকে xn দূরত্ব অবস্থান করতেছে। তাহলে কি হবে? তাহলে আমরা একটু এখানে উজ্জ্বল বিন্দু শর্তটা লিখে রাখি। উজ্জ্বল বিন্দুর শর্ত del x সমান সমান n lambda, del x equals to n lambda. ওকে, ফাইন। এরপর আসো আমরা xn এর দৈর্ঘ্যটা আমরা একটু মেজার করার চেষ্টা করব। xn, তাহলে আমরা জানি del x equals to কত, d sin theta, তার মানে sin theta সমান সমান del x divided by d লেখা যায়। আচ্ছা, গুড। এখন থিটাটা যেহেতু খুব ক্ষুদ্র হবে, কারণ আমাদের স্লিট থেকে পর্দার দূরত্ব হচ্ছে মিটার রেঞ্জে, আর এই স্লিটটার মধ্যকার দূরত্ব হচ্ছে মিলিমিটার রেঞ্জে। তার মানে ডি ইজ মাস গ্রেটার দেন যদি ডি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের থিটাটা অবশ্যই অনেক ক্ষুদ্র হবে। তার মানে থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা বলতে পারি sin থিটা সমান সমান sin থিটা tan থিটা সমান, তাই না? আচ্ছা, আবার sin থিটা থিটার সমান হবে যদি থিটাটা খুব ক্ষুদ্র হয়। তাহলে থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে থিটাটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পারি sin থিটাটা হচ্ছে প্রায় tan থিটা সমান, অথবা sin থিটাটা হচ্ছে প্রায় থিটার সমান হবে। আচ্ছা, তাহলে এখান থেকে একটু খেয়াল করি। ফার্স্ট ম্যাক্সিমার ক্ষেত্রে আমাদের del x টা কি? del x টা হচ্ছে ল্যামডা সমান, বা আমরা ইন জেনারেল ফর্মুলাটা ধরে নিই। তার মানে n ল্যামডা, তাহলে sin থিটা সমান সমান কত? n ল্যামডা বাই ওকে, ফাইন। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখান থেকে sin থিটা, যেহেতু থিটা খুব ক্ষুদ্র, তার মানে sin থিটা যদি tan থিটা সমান হয়, তার মানে tan থিটা সমান সমান n ল্যামডা বাই d লেখা যায়। এখন আসো tan থিটা সমান সমান চিত্র থেকে আমরা দেখি। এটা যদি থিটা হয়, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব কতটুকু? xn, ভূমি কতটুকু? ক্যাপিটাল D। তার মানে কত লেখা যায়? xn বাই ক্যাপিটাল D। তার মানে এখান থেকে লেখা যায় xn সমান সমান n ল্যামডা d বাই d। ওকে, তার মানে xn দূরত্বটা কি? xn দূরত্বটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট থেকে বা কেন্দ্রীয় চরম বিন্দু থেকে, সেন্ট্রাল ব্রাইট মানে হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে n তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব, n তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব। এখন কথা হচ্ছে আমরা n এর মান এখানে কত? n এর মান ইকুয়ালস টু 0 1 2 ডট ডট ডট। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে ফার্স্ট ম্যাক্সিমার দূরত্ব কত হবে?
ফার্স্ট ম্যাক্সিমার দূরত্ব কত হবে? ফার্স্ট ম্যাক্সিমার দূরত্ব হবে xn সমান সমান lambda d by d. xn equals to lambda d by d. সেন্ট্রাল ব্রাইট থেকে সেকেন্ড ম্যাক্সিমার দূরত্ব কত হবে? এখানে n কত? n হচ্ছে ইকুয়ালস টু 1, তার মানে এখানে n ইকুয়ালস টু 1। তাহলে সেন্ট্রাল ব্রাইট থেকে সেকেন্ড ম্যাক্সিমা পর্যন্ত দূরত্ব কত হবে? x2 সমান সমান 2 lambda d by d, সেকেন্ড ম্যাক্সিমা। সেন্ট্রাল ব্রাইট থেকে থার্ড ম্যাক্সিমা কত হবে? ঠিক একই রকম ভাবে x3 সমান সমান 3 lambda d by 3 lambda capital D by d, capital D by d, capital D by d। ওকে, এরকম করতে করতে n তম উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে হবে n lambda d by d। কথা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের উজ্জ্বল বিন্দু শর্ত আর সেন্ট্রাল ব্রাইট থেকে n তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব হবে xn সমান সমান n lambda d by d। এই হচ্ছে আমাদের ম্যাক্সিমার শর্ত, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমার শর্ত। এরপর আমরা চলে যাব মিনিমাতে। খুব ইম্পর্টেন্ট লজিক, একটু লেন্দি করে পড়াচ্ছি যাতে হচ্ছে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হতে সুবিধা হয়। ওকে, এরপর হচ্ছে মিনিমার শর্ত বা অন্ধকারের শর্ত। মিনিমায়ের শর্ত, মিনিমার শর্ত। আমরা আবার চিত্র আঁকি। আমরা উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে একটা জিনিস একটু ই করে দিই, সেটা হচ্ছে যে উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে আমরা জানতাম d sin থিটা সমান সমান ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা, তাই না? প্রথম ম্যাক্সিমার জন্য বা n ল্যামডা n তম ম্যাক্সিমার জন্য। এখন প্রথম ম্যাক্সিমার জন্য সেটা কত হবে? ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা, যখন n ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে sin থিটা সমান সমান কত? ল্যামডা বাই d। ওকে, এখন কথা হচ্ছে থিটা, কিন্তু আমরা বলেছিলাম যে থিটা খুবই ক্ষুদ্র হবে, খুবই ক্ষুদ্র। এটা আমরা এখান থেকে দেখতে পারি কিভাবে, একটু খেয়াল করে দেখো। ল্যামডাটা এটা হচ্ছে অ্যাংস্ট্রম রেঞ্জে, তাই না? অ্যাংস্ট্রম। আর ডিটা এটা হচ্ছে মিলিমিটার রেঞ্জে। তাহলে অ্যাংস্ট্রম রেঞ্জেও যদি হয়, সেটা আমরা দেখিয়েছিলাম যে এই যে 10⁻⁻7 রেঞ্জে থাকবে, আর এটা হচ্ছে লোকে 10⁻³ রেঞ্জে থাকবে। তার মানে এখানে ভাগ করলে পরে 10⁻⁴ রেঞ্জেরটা অবশিষ্ট থাকতেছে, যেটা কিনা খুবই ক্ষুদ্র হবে, মানটা খুবই ক্ষুদ্র। যদি আমার সাইন থিটা মানটা খুবই ক্ষুদ্র হয়, তাহলে ডেফিনেটলি থিটা খুবই ক্ষুদ্র হবে। এই কারণে সেটা ছিল যে থিটা খুবই ক্ষুদ্র। আচ্ছা, তাহলে আমরা মিনিমার জন্য আমরা একটু বের করার চেষ্টা করি, যেহেতু এটা হচ্ছে পি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে S1 সোর্স, এটা হচ্ছে S2 সোর্স, এটা হচ্ছে ও। এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে থিটা, এটা যদি থিটা ডেফিনেটলি আমার এটাও থিটা, এটাও থিটা। ওকে, আচ্ছা, এখন মিনিমার শর্ত বা পি বিন্দুটা অন্ধকার হওয়ার শর্ত। পি বিন্দুটা অন্ধকার হওয়ার শর্ত আমরা নিরূপণ করব। তাহলে এতটুকু হচ্ছে ডেল এক্স, ডেল এক্স।
তাহলে অন্ধকার হওয়ার শর্ত আমরা কি বলেছিলাম যে ডেল এক্সটা হবে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, তাই না? ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। আমরা প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছি যে পি বিন্দুটা অন্ধকার তখনই হবে যখন পথ পার্থক্যটা হবে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, তার মানে 2n - 1 ইনটু ল্যামডা বাই 2। সেটা 2n + 1 ও হইতে পারে। যদি আমরা প্লাস কনসিডার করি তাহলে n এর মান আমাদের স্টার্ট করতে হবে 0 থেকে, 0 1 2। আর যদি আমরা মাইনাস ধরি তাহলে n এর মান স্টার্ট করতে হবে আমাদের 1 থেকে, 1 2 3। ওকে, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমরা যে কোনো একটা নিয়ে আমরা কনসিডার করতে পারি। আচ্ছা, তাহলে কোনো কোনো বইতে সেটা 2n - 1 দিয়ে করছে, কোনো কোনো বইতে আমরা +1 দিয়ে করছে, যে কোনো একটা ধরে তুমি করতে পারো। শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে যে -1 দিয়ে করলে পরে সেক্ষেত্রে আমাদের n এর মানটা স্টার্ট করতে হবে 0 থেকে, আর প্লাস দিয়ে করলে পরে সেখানে n এর মানটা স্টার্ট করতে হবে 0 থেকে, আর মাইনাস দিয়ে করলে পরে n এর মানটা স্টার্ট করতে হবে 1 থেকে। এখন কথা হচ্ছে যে এই যে পথ পার্থক্যটা, এই পথ পার্থক্যটা যদি ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হয় তাহলে পি বিন্দুটা অন্ধকার হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ডেল এক্স এর সমীকরণ এখানে আমরা 2n - 1 ইনটু ল্যামডা বাই 2 ধরে করি, কোনো সমস্যা নেই। ফার্স্ট মিনিমার জন্য এখানে তো আর কোনো সেন্ট্রাল মিনিমা নাই, কারণ সেন্ট্রাল ম্যাক্সিমার পরে বা সেন্ট্রাল ব্রাইটের পরে আমাদের একটা মিনিমা আসবে, তারপরে ম্যাক্সিমা যাবে, আবার মিনিমা আসবে, আবার ম্যাক্সিমা যাবে। আমরা চিত্রের মাধ্যমে এটা আমরা ইভালুয়েট করব একটু পরে। আচ্ছা, তাহলে ফার্স্ট মিনিমার জন্য n এর মান কত? n এর মান হচ্ছে 1। তাহলে ডেল এক্স ইকুয়ালস টু কত? ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা বাই 2। তার মানে পথ পার্থক্যটা হচ্ছে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। তার মানে পথ পার্থক্যে সে কতটুকু ল্যামডা রেখে যাবে? এখান থেকে একটা তরঙ্গ বের হচ্ছে, এখান থেকেও S2 থেকেও একটা তরঙ্গ নির্গত হবে, কিন্তু পথ পার্থক্যে সে কতটুকু ল্যামডা রেখে যাবে? ল্যামডা বাই 2 রেখে যাবে। তার মানে সে ল্যামডা বাই 2 রেখে যাবে। এটা হচ্ছে ল্যামডা বাই 2, আর সে এখান থেকে পরবর্তীতে স্টার্ট করবে। তাহলে দেখো, এটা অবশ্যই আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে বা ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এই তরঙ্গ শীর্ষের সাথে এটা তরঙ্গ পাদ এসে মিলতেছে, তরঙ্গ খাজ এসে মিলতেছে, তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ খাজ এসে মিলতেছে, তরঙ্গ খাজের সাথে তরঙ্গ শীর্ষ, আবার তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ খাজ, তরঙ্গ খাজের সাথে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ খাজ, তরঙ্গ খাজের সাথে তরঙ্গ শীর্ষ। তার মানে তারা অবশ্যই সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি করতেছে। তার মানে পি বিন্দুটা সেখানে কি হবে? অন্ধকার হবে। সেকেন্ড মিনিমার ক্ষেত্রে কি হবে? n ইকুয়ালস টু 2। তাহলে ডেল এক্স ইকুয়ালস টু কত? 3 ল্যামডা বাই 2। তার মানে সে এখানে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য রেখে যাবে পথ পার্থক্যে? 3 ইনটু ল্যামডা বাই 2। তার মানে ল্যামডা বাই 2 এর বা ডেল ল্যামডা বাই 2, তার মানে এই একটা তরঙ্গ দৈর্ঘ্য এই। ওকে, এতটুকুর জন্য হচ্ছে ল্যামডা, আর এতটুকুর জন্য হচ্ছে হাফ ল্যামডা, তার মানে 3 ইনটু ল্যামডা বাই 2, তার মানে 3 ল্যামডা বাই 2। ওকে, থার্ড মিনিমার জন্য কি হবে? থার্ড মিনিমার জন্য হবে n সমান সমান 3, তার মানে ডেল এক্স সমান সমান 5 ল্যামডা বাই 2। তাহলে 5 ল্যামডা বাই 2 যদি হয় তাহলে সেখান থেকে কি হবে? 5 ল্যামডা বাই 2 যদি হয় তাহলে এই 5 ল্যামডা বাই 2। ওকে, একটু স্পষ্ট করে রাখি। এই 5 ল্যামডা বাই 2, তার মানে এটা হবে 5 ল্যামডা বাই 2। ওকে, তাহলে এরকম করতে 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 n এর মিনিমামের জন্য কি হবে? n সমান সমান যদি n হয় তাহলে ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা বাই 2 এর কি বিজোড় গুণিতক, তার মানে 2n - 1 ইনটু ল্যামডা বাই 2, 2n - 1 ইনটু ল্যামডা বাই 2। এটা হচ্ছে আমাদের মিনিমার শর্ত বা অন্ধকার বিন্দুর শর্ত। তাহলে অন্ধকার বিন্দুর শর্ত কি? ডেল এক্স সমান সমান
2n minus 1 into lambda by 2. ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে সেন্ট্রাল ব্রাইট থেকে এনতম অন্ধকার বিন্দুর দূরত্ব কত হবে। বুঝে দেই, সেন্ট্রাল ব্রাইট থেকে এনতম অন্ধকার বিন্দুর দূরত্ব। সেন্ট্রাল ব্রাইট থেকে এনতম অন্ধকার বিন্দুর দূরত্ব। সেন্ট্রাল ব্রাইট থেকে এনতম অন্ধকার বিন্দুর দূরত্ব আমরা জেনে আসছি যে ডি সাইন থিটা সমান সমান ডেল এক্স ইকুয়ালস টু অন্ধকার বিন্দুর জন্য সেটা কত 2n minus 1 ইন্টু ল্যামডা বাই 2। ডি সাইন থিটা সমান সমান ডেল এক্স সমান সমান 2n minus 1 ইন্টু ল্যামডা বাই 2। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান 2n minus 1 ইন্টু ল্যামডা বাই 2d লেখা যায়। ভেরি গুড। যেহেতু থিটা খুবই ক্ষুদ্র, তার মানে সাইন থিটাটাকে আমি ট্যান থিটার সাথে ইকুইভ্যালেন্ট করতে পারি, অথবা সাইন থিটাটাকে আমি থিটার সাথেও ইকুইভ্যালেন্ট করতে পারি। আমরা ট্যান থিটা ধরে নিই, তাহলে ট্যান থিটা সমান সমান 2n minus 1 ইন্টু ল্যামডা বাই 2d ইকুয়ালস টু, চিত্র থেকে ট্যান থিটা ইকুয়ালস টু কত? লম্ব লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে xn, ভূমি হচ্ছে ক্যাপিটাল ডি, xn বাই ডি। তাহলে এখান থেকে xn সমান সমান 2n minus 1 ল্যামডা ডি বাই 2d। এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট থেকে এন তম অন্ধকার বিন্দুর দূরত্ব। এনতম অন্ধকার বিন্দুর দূরত্ব। তাহলে সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট মিনিমার দূরত্ব কি? ফার্স্ট মিনিমার দূরত্ব হচ্ছে আমাদের এন এর মান এখানে কত থেকে স্টার্ট হবে, যেহেতু মাইনাস সাইন আমরা ব্যবহার 2n minus 1 ব্যবহার করতেছি, তাহলে এন এর মান 1 থেকে স্টার্ট হবে। তাহলে ফার্স্ট মিনিমার দূরত্ব কত হবে? ফার্স্ট মিনিমার দূরত্ব কত হবে? ফার্স্ট মিনিমার দূরত্ব হবে x1 সমান সমান এন এর মান যদি 1 হয় তাহলে ল্যামডা ডি বাই 2d। সেন্ট্রাল ব্রাইট থেকে সেকেন্ড মিনিমার দূরত্ব কত হবে? x2 সমান সমান 3 ল্যামডা ডি বাই 2d। ওকে, সেন্ট্রাল ব্রাইট থেকে থার্ড মিনিমার দূরত্ব কত হবে? x3 সমান সমান 5 ল্যামডা ডি বাই 2d। ওকে, আর এনতম অন্ধকার বিন্দুর দূরত্ব হবে 2n minus 1 ল্যামডা ডি বাই 2d। তার মানে দেখা যাচ্ছে যে ল্যামডা ডি বাই 2d টা কমন, তার সাথে বিজোড় গুণিতক। বিজোড় গুণিতক মানে হচ্ছে 2n minus 1 ইন্টু ল্যামডা ডি বাই 2d। তার মানে সেন্ট্রাল ব্রাইট থেকে এনতম অন্ধকার বিন্দুর দূরত্ব হচ্ছে xn সমান সমান 2n minus 1 lambda d by 2d। 2n minus 1 lambda d by 2d। 2n minus 1 lambda d by 2d। lambda d by 2d। 2n minus 1 lambda d by 2d। ওকে, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্রাইট থেকে এনতম অন্ধকার বিন্দুর দূরত্ব। সেন্ট্রাল ব্রাইট থেকে এনতম অন্ধকার বিন্দুর দূরত্ব। এখন পরপর দুটি উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দুর মধ্যকার দূরত্ব আমরা একটু নির্ণয় করার চেষ্টা করব।
পরপর দুটি উজ্জ্বল বিন্দু পরপর দুটি উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব পরপর দুটি উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব। একটু খেয়াল করে দেখো, সেন্ট্রাল ব্রাইট থেকে প্রথম উজ্জ্বল বিন্দুর দূরত্ব কত? সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ম্যাক্সিমার দূরত্ব কত হবে? x1 সমান সমান ল্যামডা d বাই d। ওকে, n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 1 ধরে এই যে সমীকরণটা আমি এখানে লিখে দিই, xn সমান সমান n ল্যামডা d বাই d। ওকে, গুড। সেন্ট্রাল ব্রাইট থেকে সেকেন্ড ম্যাক্সিমার দূরত্ব কত হবে? x2 সমান সমান 2 ল্যামডা d বাই d, যেখানে n ইকুয়ালস টু 2। ওকে, আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি যে ব্যতিচার ঝালকটা আসলে কিরকম ভাবে হয়। একটু দেখার চেষ্টা করো। আমরা উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দু একটু আঁকার চেষ্টা করতেছি, আর এটার কনসেপ্টটা একটু দেখার চেষ্টা করতেছি। বোল্ড যে অংশটুকু আমি আঁকতেছি সেটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন অঞ্চল। অন্ধকারাচ্ছন্ন অঞ্চল অন্ধকারাচ্ছন্ন অঞ্চল। ওকে, তাহলে এটা হচ্ছে উজ্জ্বল, এটা হচ্ছে উজ্জ্বল এবং এটা হচ্ছে অন্ধকার। ওকে, আচ্ছা, তাহলে পরপর দুইটা উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব বলতে আমরা কি বুঝি? পরপর দুইটা উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব বলতে বুঝি উজ্জ্বলের শুরু থেকে উজ্জ্বলের শুরু পর্যন্ত দূরত্ব, অথবা উজ্জ্বলের শেষ থেকে উজ্জ্বলের শেষ পর্যন্ত দূরত্ব, অথবা উজ্জ্বলের মধ্যবিন্দু থেকে উজ্জ্বলের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব। এটাই হচ্ছে পরপর দুইটা উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব। তাহলে তিন ভাবে আমরা এটা মেজার করতে পারি। একটা হচ্ছে উজ্জ্বলের শুরু থেকে উজ্জ্বলের শুরু, একটা হচ্ছে উজ্জ্বলের শেষ থেকে উজ্জ্বলের শেষ, আর একটা হচ্ছে উজ্জ্বলের মধ্যবিন্দু থেকে উজ্জ্বলের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা সেকেন্ড ম্যাক্সিমার দূরত্ব থেকে যদি আমরা ফার্স্ট ম্যাক্সিমার দূরত্বটাকে যদি আমরা মাইনাস করি, 2 ল্যামডা d বাই d মাইনাস ল্যামডা d বাই d সমান সমান কত লেখা যায়? 2 ল্যামডা d বাই মাইনাস ল্যামডা d ডিভাইডেড বাই d, তার মানে ল্যামডা d বাই d। তাহলে এটাই হচ্ছে আমাদের পরপর দুইটা উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব। এটাই হচ্ছে পরপর দুটো উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব। আমরা এটাকে এখান থেকেও দেখতে পারি যে n তম উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে আমরা জানি xn সমান সমান দূরত্ব হচ্ছে n ল্যামডা d বাই d, আর n প্লাস 1 তম উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে তাহলে কি হবে? xn প্লাস 1 সমান সমান n প্লাস 1 ল্যামডা d বাই d, তার মানে দূরত্ব কত? xn প্লাস 1 মাইনাস xn সমান সমান n প্লাস 1 ল্যামডা d বাই d মাইনাস n ল্যামডা d বাই d। তার মানে হচ্ছে n ল্যামডা d প্লাস ল্যামডা d মাইনাস n ল্যামডা d ডিভাইডেড বাই d। n ল্যামডা d কাটাকাটি, তার মানে ল্যামডা d বাই।
তাহলে পরপর দুটো উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই ডি। পরপর দুটো উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই ডি। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু এখানে নোট করে রাখি, পর পর দুইটি উজ্জ্বলের মধ্যকার দূরত্ব ল্যামডা ডি বাই ডি। ভেরি গুড। এখন পরপর দুইটা অন্ধকার বিন্দুর মধ্যকার দূরত্ব যদি আমরা মেজার করতে যাই, পরপর দুইটা অন্ধকার বিন্দুর মধ্যকার দূরত্ব যদি আমরা মেজার করতে যাই, তাহলে আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে xn equals to 2n minus 1 lambda d by 2d। ওকে, তাহলে সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট মিনিমার দূরত্ব কত হবে? ফার্স্ট মিনিমার দূরত্ব হবে ল্যামডা ডি বাই, আমি একটু অন্য কালার দিয়ে দেওয়ার চেষ্টা করি, একটু খেয়াল করে দেখো। তাহলে xn সমান সমান 2n minus 1 lambda d by 2d। একটু খেয়াল করে দেখো, আমি একটু এটার মধ্যে একটু সলভ করার চেষ্টা করি আর নতুন করে না লিখি। অন্ধকার বিন্দু মধ্যকার দূরত্ব, তাহলে সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট মিনিমার দূরত্ব কত হবে? n equals to যদি 1 বসাই তাহলে lambda d by 2d। সেকেন্ড মিনিমার দূরত্ব কত হবে? 3 lambda d by 2d যখন n equals to 2। ওকে, তাহলে x2 minus x1 এর ক্ষেত্রে কত হবে? 3 lambda d by 2d, lambda d by 2d, তার মানে হচ্ছে 3 lambda d minus lambda d by 2d, তার মানে হচ্ছে 2 lambda d by 2d, তার মানে হচ্ছে lambda d by d। ঠিক একই রকম ভাবে n তমর ক্ষেত্রে সেটা কত আসবে? 2n minus 1 lambda d by 2d। যদি n plus 1 বসাই তাহলে কত আসবে? 2 into n plus 2 minus 1, তার মানে 2n plus 1 lambda d by 2d। তাহলে কত আসবে? 2n minus 1 lambda d by 2d, তারপর 2n plus 1 lambda d by 2d। তাহলে এখানে ক্যালকুলেশনটা একটু করে নেই, তাহলে সেক্ষেত্রে কত আসবে? 2d হচ্ছে লসাগু, 2n minus 1 plus 2n minus 1 lambda d, 1 cancel out, তার মানে 4n lambda d by 2d সমান সমান sorry 2n minus 1 minus 2n minus 1, সরি এটা প্লাস 1 হবে, এটা মাইনাস 1 হবে, এটা মাইনাস 1 হবে, এটা প্লাস 1 মাইনাস 1 হচ্ছে প্লাস 1। ওকে ফাইন, প্লাস 1 ডিভাইডেড বাই 2d, তাহলে 2n ক্যান্সেল আউট, তার মানে হচ্ছে ইন্টু ল্যামডা ডি সমান সমান, তাহলে কত লেখা যায়? 2 lambda d by 2d, তার মানে হচ্ছে lambda d by। ওকে, তাহলে দেখো যখন n equals to 1, যখন n-তম অন্ধকার বিন্দুর ক্ষেত্রে তার সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে দূরত্ব 2n minus 1 lambda d by 2d, n plus 1 এর ক্ষেত্রে n এর জায়গাতে n plus 1 বসিয়ে দাও, তাহলে আসছে 2n plus 2 minus 1, তার মানে 2n plus 1 lambda d by 2d। তাহলে
n+1 থেকে n-তম অন্ধকার বিন্দুর দূরত্ব যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই অন্ধকার বিন্দুর মধ্যকার দূরত্বটা বের হয়ে যাবে। পরপর দুটো অন্ধকার বিন্দুর মধ্যকার দূরত্ব বের হয়ে যাবে। তাহলে 2n+1 λd/2d - 2n - 1 λd/2d লসাগু করলে পরে আমরা λd/2d পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে পরপর দুটো অন্ধকার বিন্দুর মধ্যকার দূরত্ব বলতে আমরা কি বুঝি? ঠিক একই রকম ভাবে অন্ধকারের শুরু থেকে অন্ধকারের শুরু পর্যন্ত দূরত্ব, অথবা অন্ধকারের শেষ থেকে অন্ধকারের শেষ পর্যন্ত দূরত্ব, অথবা দুইটা অন্ধকারের মধ্যকার দূরত্ব, এটাই হচ্ছে আমাদের পরপর দুইটা অন্ধকার বিন্দুর মধ্যকার দূরত্ব। তাহলে একটু খেয়াল করে দেখো, পরপর দুইটি অন্ধকারের মধ্যকার দূরত্ব কিন্তু λd/d। কথা ক্লিয়ার? ভেরি গুড। তাহলে একটু খেয়াল করো, ওকে? এখন একটা উজ্জ্বল বিন্দুর প্রস্থ কত হবে বা একটা অন্ধকার বিন্দুর প্রস্থ কত হবে? একটা উজ্জ্বল বিন্দুর প্রস্থ, একটা অন্ধকার বিন্দুর প্রস্থ। তার মানে অন্ধকার বিন্দুর প্রস্থ হচ্ছে এই যে এটা, উজ্জ্বল বিন্দুর প্রস্থ হচ্ছে এই যে এটা। আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এটা উজ্জ্বল বিন্দুর প্রস্থ, এটা হচ্ছে অন্ধকার বিন্দুর প্রস্থ। আচ্ছা, এটা হচ্ছে পরপর দুটি উজ্জ্বলের শুরু থেকে উজ্জ্বলের শুরু বা অন্ধকারের শেষ থেকে অন্ধকারে, এটা হচ্ছে পরপর দুইটি উজ্জ্বলের দূরত্ব, এটা হচ্ছে পরপর দুইটি অন্ধকারের দূরত্ব। সেম থিং, অন্ধকারের শুরু থেকে অন্ধকারের শুরু পর্যন্ত দূরত্ব, অথবা অন্ধকারের শেষ থেকে অন্ধকারের শেষ পর্যন্ত দূরত্ব, উজ্জ্বলের শুরু থেকে উজ্জ্বলের শুরু পর্যন্ত দূরত্ব, অথবা উজ্জ্বলের শেষ থেকে উজ্জ্বলের শেষ পর্যন্ত দূরত্ব। ফাইন। এখন আসো একটি উজ্জ্বল বিন্দুর প্রস্থ, একটি উজ্জ্বল বিন্দুর প্রস্থ, একটি উজ্জ্বল বিন্দুর প্রস্থ। ওকে ওকে তাহলে একটি উজ্জ্বল বিন্দুর প্রস্থ আমরা একটু আরেকটা চিত্রের মাধ্যমে একটু আঁকার চেষ্টা করি। আমি ধরে নেই এটা হচ্ছে তার সেন্ট্রাল ব্রাইট, ওকে? এটা হচ্ছে তার ফার্স্ট ম্যাক্সিমা বা ফার্স্ট ব্রাইট, এটা হচ্ছে তার সেকেন্ড ব্রাইট, এটা হচ্ছে তার ফার্স্ট ডার্ক বা ফার্স্ট মিনিমা, এটা হচ্ছে তার সেকেন্ড ডার্ক বা সেকেন্ড মিনিমা। ওকে, তাহলে পরপর দুইটা উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব কত? λd/d। পরপর দুইটা উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব। পরপর দুইটা অন্ধকার বিন্দুর মধ্যকার দূরত্ব কত? λd/d। ওকে, তাহলে একটা উজ্জ্বল বিন্দুর প্রস্থ হবে একটা উজ্জ্বল বিন্দু থেকে একটা অন্ধকার বিন্দু পর্যন্ত যে দূরত্ব, তাই না? এটা কি? পরপর দুটো উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব, পরপর দুটো অন্ধকার বিন্দুর মধ্যকার দূরত্ব। এটা হচ্ছে একটা উজ্জ্বল বিন্দুর প্রস্থ অথবা একটা অন্ধকার বিন্দুর প্রস্থ, কারণ পরপর দুটো উজ্জ্বলের মধ্যকার দূরত্ব যা, পরপর দুটো অন্ধকারের দূরত্ব সেম। তার মানে একটা উজ্জ্বলের প্রস্থ এবং একটা অন্ধকারের প্রস্থ সেমই হবে। তার মানে কি আমি বলতে পারি না যে আমাদের
আরেকটু খেয়াল করে দেখো যে ফার্স্ট ব্রাইট পর্যন্ত যে দূরত্বটা, ফার্স্ট ব্রাইট পর্যন্ত যে দূরত্বটা, সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ব্রাইট পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব কত? সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ব্রাইট পর্যন্ত যে দূরত্ব, সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ব্রাইট পর্যন্ত যে দূরত্ব ল্যামডা ডি বাই ডি, ল্যামডা ডি বাই ডি। আচ্ছা, ফার্স্ট ব্রাইট থেকে সেকেন্ড ব্রাইট পর্যন্ত দূরত্ব কত হবে? সরি, সেন্ট্রাল ব্রাইট থেকে সেকেন্ড ব্রাইট পর্যন্ত দূরত্ব কত হবে? ল্যামডা 2 ল্যামডা ডি বাই ডি। তাহলে ফার্স্ট ব্রাইট থেকে সেকেন্ড ব্রাইট পর্যন্ত দূরত্ব হবে ল্যামডা ডি বাই ডি। ঠিক একই রকম ভাবে সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ডার্ক পর্যন্ত দূরত্ব কত? ল্যামডা ডি বাই 2d। সেন্ট্রাল ব্রাইট থেকে সেকেন্ড ব্রাইট পর্যন্ত, সেকেন্ড ডার্ক পর্যন্ত দূরত্ব কত? এর মান 2, তার মানে 3 ল্যামডা ডি বাই 2d। তাহলে ফার্স্ট ডার্ক আর সেকেন্ড ডার্কের মধ্যকার দূরত্ব কত হবে? ল্যামডা ডি বাই ডি। ওকে, তাহলে এখন আসো, আমাদের একটা উজ্জ্বল বিন্দুর প্রস্থ, তাহলে একটা উজ্জ্বল বিন্দুর প্রস্থ কি হবে? একটা উজ্জ্বল বিন্দুর প্রস্থ হবে ফার্স্ট ব্রাইট থেকে ফার্স্ট ডার্ক পর্যন্ত দূরত্বের যে বিয়োগফল, সেটাই হবে একটা উজ্জ্বল বিন্দুর প্রস্থ। তাহলে খেয়াল করে দেখো, ফার্স্ট ডার্ক, সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ডার্ক পর্যন্ত দূরত্ব ল্যামডা ডি বাই 2d। সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ব্রাইট পর্যন্ত দূরত্ব ল্যামডা ডি বাই ডি। তাহলে উজ্জ্বল বিন্দুর প্রস্থ কত? উজ্জ্বল বিন্দুর প্রস্থ সমান সমান ফার্স্ট ব্রাইট হচ্ছে ল্যামডা ডি বাই ডি মাইনাস ল্যামডা ডি বাই 2d। তার মানে কত লেখা যায়? 2d, 2 ল্যামডা ডি মাইনাস ল্যামডা ডি সমান সমান ল্যামডা ডি বাই 2d। এটাই হচ্ছে উজ্জ্বল বিন্দুর প্রস্থ। ঠিক একই রকম ভাবে অন্ধকার বিন্দুর প্রস্থ, অন্ধকার বিন্দুর প্রস্থ ও হবে ল্যামডা ডি বাই 2d। তাহলে পরপর দুটো উজ্জ্বল বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই ডি, পরপর দুটো অন্ধকার বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই ডি। একটি উজ্জ্বল বিন্দুর প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই 2d, একটি অন্ধকার বিন্দুর প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই 2d। তার মানে ব্যতিচার ঝালরের যখন আমরা শর্ত পড়েছিলাম তখন বলা হয়েছিল যে ব্যতিচার ঝালরগুলোর ক্ষেত্রে উজ্জ্বল বিন্দুর প্রস্থ যা হবে অন্ধকার বিন্দুর প্রস্থ ঠিক একই রকমই হবে। দ্যাট ইজ দ্য প্রুফ। উজ্জ্বল বিন্দুর প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই 2d, অন্ধকার বিন্দুর প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই 2d। পরপর দুটো উজ্জ্বলের মধ্যকার দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই ডি, পরপর দুটো অন্ধকারের মধ্যকার দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই ডি। পরীক্ষায় আসার জন্য এই দুটা ফর্মুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। যখন তোমাকে ডোরার প্রস্থ জিজ্ঞেস করবে তখন ল্যামডা ডি বাই 2d, ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ ল্যামডা ডি বাই 2d। আর ডোরা দ্বয়ের মধ্যকার দূরত্ব, ডোরা দ্বয়ের বা উজ্জ্বল, ধরো উজ্জ্বল, উজ্জ্বল ডোরা দ্বয়ের মধ্যকার দূরত্ব ল্যামডা ডি বাই ডি। তার মানে উজ্জ্বল ডোরা দ্বয়ের মধ্যকার দূরত্বকে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও তাহলেই বেরোয় আসবে ডোরার প্রস্থ। এটাই হচ্ছে আমাদের ডোরার প্রস্থ বা উইথ অফ ফ্রিঞ্জ বা ফ্রিঞ্জ উইথ, ফ্রিঞ্জ উইথ, ডোরার প্রস্থ, ফ্রিঞ্জ উইথ। তো আজকের লেকচার এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝেছো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ইনবক্স করো। আমরা সেকেন্ড লেকচারে ইয়ং এর ডিচির পরীক্ষার আর একটু অ্যাডভান্স লেভেল নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। টিল দেন, স্টে হোম।
বি সেফ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সবাইকে।